আসসালামু আলাইকুম কমার্সের পোলাপাইন, তোমরা যারা জিএসটি কে টার্গেট করে পড়াশোনা করছো তোমাদের জন্যই আজকে আমাদের আয়োজন। তো আমরা ম্যানেজমেন্টের একটা ক্লাস সিরিজ আয়োজন করেছিলাম, যেখানে আমরা প্রবাবল কিছু জিএসটি তে আসার মতন ম্যানেজমেন্টের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। চেষ্টা করবো আমরা দুটো গুরুত্বপূর্ণ এমসিকিউর পাশাপাশি আরো অনেকগুলো এমসিকিউ প্রবাবল আসার মতন যেগুলা তোমার জন্য হেল্প করবে, সেক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমাদের সামনে যে কোশ্চেনটা আছে সেখানে কি বলা হচ্ছে দেখি আমরা। আচ্ছা, বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার নোটিশ দিতে হয় কখন। দেখো, এটা একটা সময় এটার আমরা অ্যান্সার দিতাম হচ্ছে 14 দিন পূর্বে, তাই না? এটা অনেকগুলা বইয়ে এখনো 14 দিন পূর্বেই লেখা আছে, কিন্তু 2022 সালে এসে জিনিসটা কোম্পানি আইনে সংশোধন করা হয়েছে। যত রকমের নোটিশ পর্যায় বিষয় আছে সবগুলো আমাদের 21 দিন পূর্বে নোটিশ করতে হবে। তার মানে বার্ষিক সাধারণ সভা বা বিধিবদ্ধ সভা বা অ্যানুয়াল জেনারেল মিটিং প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে অবশ্যই 21 দিন পূর্বে কি করতে হবে, আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে আছে বা সাধারণ শেয়ার হোল্ডার বা অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে সবাইকে জানাইতে হবে। তো সেক্ষেত্রে সবসময় মনে রাখবা বার্ষিক সাধারণ সভা বা অ্যানুয়াল জেনারেল মিটিং এর আগে আমাদের 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। আগে এটা 14 দিন ছিল, কিন্তু এটা 14 দিন এখন অ্যান্সার যদি দাও তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার পসিবিলিটি আছে, কারণ টিচাররা তো সবসময় আপডেট জিনিসটাকে গ্রহণ করবে। হ্যাঁ, তো আপডেট হিসেবে যেমন একটা সময় হচ্ছে গিয়ে তোমার ব্যাংকের নামের শেষে পিএলসি যুক্ত করতে হইতো না, কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স আইন অনুযায়ী 2024 সাল থেকে দেখবা প্রত্যেকটা ব্যাংকের নামের শেষে পিএলসি যুক্ত করতে হচ্ছে, মানে পাবলিক লিমিটেড কোম্পানি যুক্ত করতে হচ্ছে। সেক্ষেত্রে প্রতিটা সময় আমাদের কোম্পানি রিলেটেড বিষয়গুলো কি হয়, পরিবর্তন হয়, সেগুলো একটু নজর রাখার চেষ্টা করবা। এরপরে যে কোশ্চেনটা আমাদের সামনে এসেছে, নিচের কোন দলিলের কার্যক্ষমতার বাইরে কোনো কাজ করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে বিবেচিত হবে, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ দলিলের বাইরে তুমি যদি কোনো ধরনের কাজ করো সেক্ষেত্রে ওই কাজটা অবৈধ হয়ে যাবে। হ্যাঁ, অবৈধ হয়ে যাবে। এখন দেখো, কোম্পানির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিল আছে। হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ দলিল তার মধ্যে একটা হচ্ছে তোমার স্মারকলিপি। স্মারকলিপির অনেকগুলো নাম আছে, স্মারকলিপি, সঙ্গ স্মারক, সঙ্গ স্মারক। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এটাকে বলা হয় ব্লুপ্রিন্ট, তারপর এটাকে বলা হয় তোমার সংবিধান কিংবা কনস্টিটিউশন, কিংবা এটাকে বলা হয় মূল দলিল, তারপর এটাকে বলা হয় পরিমেল বন্ধ। সো অনেকগুলো নামে কিন্তু ডাকা হয়, কিংবা অনেকে আবার ইংলিশ নাম যদি আমি বলি MOA, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনও বলে থাকে। দেখো, একটা জিনিসের কতগুলো নাম আমাদের পরীক্ষার হলে অল্টারনেটিভ হিসেবে আসতে পারে, যেমন স্মারকলিপি, সঙ্গ স্মারক, ব্লুপ্রিন্ট, সংবিধান, মূল দলিল, পরিমেল বন্ধ, MOA বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তো এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের বাইরে যদি কোম্পানি কোনো কাজ করে সেক্ষেত্রে সেগুলো হচ্ছে অবৈধ হিসেবে ঘোষণা হবে। এবং এক্ষেত্রে হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে। এখানের মধ্যে টোটাল ধারা সংখ্যা হচ্ছে ভাই তোমার 6টি। কয়টি? 6টি ধারা আছে। তো অনেকেই এই 6টি ধারা ভালো মতো মনে রাখতে পারে না। তোমাদের কাছে আমি একটা আজকে ছন্দ শিখিয়ে দিব, এই ছন্দটা মনে রাখবা। আমার সাথে সাথে একটা গানের ছন্দ বলবা। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, বা নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। দায়, মূলধন, সম্মতি। নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। তাহলে 6টা: নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। ইজি না? অনেক অনেক ইজি। আর এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে নামের ধারা, যেটা পরিবর্তন করতে হলে কি করতে হয়, অনেকগুলা অনুমতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে তোমার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি প্রয়োজন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে নিবন্ধন অফিসের অনুমতি প্রয়োজন হয়, কিংবা RJCর অনুমতি প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে স্মারকলিপির বাইরে যদি কোনো কাজ করা হয় সেটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ক্ষমতা বহির্ভূত হিসেবে ধরে নিব। আরেকটা যে গুরুত্বপূর্ণ দলিল সেটা হচ্ছে তোমার পরিমেল নিয়মাবলী। সো পরিমেল নিয়মাবলী জিনিসটা আসলে কি? পরিমেল নিয়মাবলী হচ্ছে আমরা যে গুরুত্বপূর্ণ যে দলিলটা পড়েছি না একটু আগে, ওই গুরুত্বপূর্ণ দলিলের পরবর্তীতে আরেকটা অগুরুত্বপূর্ণ দলিল আছে যেটাকে আমরা পরিমেল নিয়মাবলী বলি। এই পরিমেল নিয়মাবলীর মধ্যে আসলে কি আছে? এই পরিমেল নিয়মাবলীকে আমরা অনেক সময় হচ্ছে গিয়ে তোমার
গৌণ দলিল বলি, হ্যাঁ, আবার অনেক সময় হচ্ছে এ ও এ বলি বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলে থাকি, ঠিক আছে। কিংবা এটার পরিবর্তে কোন একটা পাবলিক লিমিটেড কোম্পানি চাইলে এটা প্রস্তুত না করলেও পারে, হ্যাঁ। এটা প্রাইভেটের ক্ষেত্রে না, পাবলিকের ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি যদি এটা প্রস্তুত না করে যদি কোম্পানি আইন থেকে টেবিল এ অথবা তফসিল 1 গ্রহণ করে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল দলিল। কি দলিল বলতো? ইন্টারনাল দলিল। তার মানে প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি বা পরিমেল বন্ধ, এবং ইন্টারনাল চলাফেরা করার জন্য কোম্পানি কিভাবে চলবে বা পরিচালকরা কি করবে কি করবে না এই প্রত্যেকটা জিনিস লেখা থাকে কোথায়? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের মধ্যে। তার মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন খুব বেশি ইম্পর্টেন্ট বা এটাকে আমরা ব্লুপ্রিন্ট হিসেবে ধরে নিই, কিন্তু পরিমেল নিয়মাবলী হচ্ছে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, যেটার পরিবর্তে আমরা টেবিল এ অথবা তফসিল এ গ্রহণ করতে পারি। অনেকেই একটা বিষয় জানে না যে তফসিল জিনিসটা আসলে কি। দেখো কোম্পানি আইনে কিছু বিষয় আছে, যেমন কোম্পানি আইনের একটা শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে মনে রাখবা অ ত ধা। অ মানে হচ্ছে অনুচ্ছেদ, ত মানে হচ্ছে তফসিল, ধা মানে হচ্ছে ধারা, ঠিক আছে। তাহলে অনুচ্ছেদ হচ্ছে 11টি, তফসিল হচ্ছে 12টি, আর ধারা হচ্ছে 404টি। তার মানে কোম্পানি আইনের মধ্যে অনুচ্ছেদ আছে 11টি, তফসিল আছে 12টি এবং ধারা আছে 404টি। একটু মনে রাখার চেষ্টা করবা। তো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যাটা একটু পড়ে নাও। স্মারকলিপি হলো কোম্পানির মূল সনদ বা সংবিধান, এটির মাধ্যমে কোম্পানির কার্যসময় নির্ধারিত হয় এবং এর বাইরে কোনো কাজ করলে সেটা সমতা বহির্ভূত হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তাহলে সবাই সে পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবা। আর যদি মনে হয় যে জিএসটির জন্য একটা ভালো প্রিপারেশন তোমার দরকার, তাহলে গো ফর ইট, জিএসটি সি ইউনিট ক্র্যাশ কোর্স। আসসালামু আলাইকুম।